দুই দেশের মধ্যে হতে হবে, দুই দেশের মধ্যে সম্মতিতে হতে হবে, এক পক্ষে সম্মতিতে হবে না। রাইট? যেমন মনে করেন আমরা সম্মতি দিলাম, আমরা দিয়ে দিলাম, ইয়ে মায়ানমার এখানে আপত্তি মিয়ানমার করতে পারে। করতে পারে। হ্যাঁ, রাইট। অলরেডি মায়ানমার আপত্তি করেছে। কয়দিন আগে তারা একটা প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশকে, তোমরা এই নন স্টেট অ্যাক্টর যারা আছে ওইখানে, বিশেষ করে আরাকান আর্মি, তাদের সাথে তোমরা যোগাযোগ করছো, এটা আমরা ভালো চোখে দেখছি না, অলরেডি প্রতিবাদ করেছে তারা। তো তাহলে আমরা যা কিছু করি, ভারত, চায়না এবং আহ রাশিয়া, আমাদের যে সুপার পাওয়ার যে এখানে এটা মাথা গালাচ্ছে, আমেরিকা, সবার সম্মতিতে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। আমরা নিজে এমন কিছু করা উচিত না যেটাতে আমাদের সার্বভৌমত্ব হুমকি হয়ে দাঁড়ায়, আমাদের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়ায়। সরকারকে এক ধরনের নিঃশর্ত সমর্থন দিচ্ছিল, অন্ততপক্ষে প্রকাশ্যে দিচ্ছিল। হুম। আজকে দেখলাম যে মে দিবসের প্রোগ্রামে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি একটা কথা বলেছেন যে হুম। অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন রাখা যৌক্তিক নয়। হুম। এই যে কথাটা বলছেন উনি, হুম। তাহলে কি এই প্রকাশ্যে সমর্থন দেওয়া অথবা প্রকাশ্যে বিরোধিতা না করার যে আমরা দৃশ্যগুলি দেখেছিলাম গত 9 মাস, সেটা কি পরিবর্তিত হতে যাচ্ছে আপনার কাছে মনে হয়? আমি মনে করি যে উনি অনেক দেরিতে বলতেছেন এটা। এই ঘটনা ঘটে গেছে বা জনগণ জানতেছে এখন। এই ঘটনা কিন্তু ঘটে গেছে যেদিন ফখরুল ইসলাম, মির্জা ফখরুল আহ, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বের হয়ে এসে বললেন, আমরা অসন্তুষ্ট, আমরা সন্তুষ্ট হতে পারিনি। রাইট। এটাতেই কিন্তু দারুণ একটা মেসেজ ছিল যে আপনি যা ইচ্ছা তা করবেন, সেটা আমরা মেনে নেব না। এবং সেটাই হওয়ার উচিত ছিল। একটা রাজনৈতিক দল অন্ধভাবে কমপ্লিট স্যারেন্ডার কারো শাসকের উপর যদি দিয়ে দেয়, রাজনৈতিক দলগুলো যদি শাসককে চলতে দেয়, তার জবাবদিহিতা না থাকে, সে তো যা ইচ্ছা তা করবে। এবং ডক্টর ইউনূস তাই করছিলেন। এবং এবং তার অনেকগুলো লক্ষণ তো আছে, আপনি নিজেই জানেন। আরাকানের বিষয়টা সহ, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে ওনারা কি ডিসিশন নিচ্ছেন সেটা এখানে স্টেক হোল্ডারদের কাউকে জানাচ্ছেন না, তারপরে বলছেন যে আমরা তো একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। উনি কিভাবে নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন? ওনার উপদেষ্টা কিভাবে বলতে পারে যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, যখন বিএনপি সহ আ, ধরলাম, আওয়ামী লীগকে আপনি গণায় ধরেন না। অন্যান্য রাজনৈতিক দলগুলো তো আছে, তাদের সাথে তো আপনি সম্মিলিতভাবে বসতে পারতেন, কথা বলতে পারতেন। কি ডিসিশন নিচ্ছেন? জাতিকে তো অন্ধকারে রাখতে পারেন না আপনি। বিএনপি সেদিনে ভুল করেছে। সেদিন রাইট ছিল বেরোয় এসে যেটা বলেছেন, যে আমরা চরম ভাবে আপনারা অসন্তুষ্ট, এবং মানুষ ধরে নিয়েছিল যে এখন শুধরানোর ওনার সময় আছে ডক্টর ইউনূসের, এবং রোড ম্যাপ ক্লিয়ার করা দরকার আছে। কিন্তু পরের দিন বিএনপি পুরো উল্টো দিকে 360 ডিগ্রি উল্টো গিয়ে বলল, আমরা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে যাব। এবং এটা আহ, সম্ভবত নজরুল ইসলাম খান দিয়েছিলেন এই জি, বক্তৃতা। জি, আমি জি। সেদিনই ধরে নিয়েছি বিএনপির রাজনীতি আজকে এখানে শেষ। বিএনপি যে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন এখানে ধূলিসাৎ করে দিয়েছে তারা নিজেরাই। আমি এটা বিএনপির একজন বড় নেতার সাথে শেয়ার করেছি, উনি আমাকে ধুনপুন বুঝাতে চেয়েছেন। আজকে এটা তারেক জিয়ার বক্তৃতার মাধ্যমে আবার প্রমাণিত হলো যে তারা আবার ট্রেকে আসার চেষ্টা করছেন, কারণ তারা বুঝে গেছেন যে বিএনপি কে আর বর্তমান সরকার গণনায় ধরছে না। বর্তমান সরকারের হাতে আছে জামাত, বর্তমান সরকারের হাতে আছে এনসিপি। সো বিএনপি কে ভুলিয়ে ভালিয়ে যা কিছু করছেন উনি করে যেতে পারছেন, এবং তাদের মতামত নেওয়ার তারা প্রয়োজন বোধ করছে না। এবং বিএনপি আজকে যদি এটা উম, তাদের হুঁশ হয় যে যে আমরা অন্ধ সমর্থন করব না, নিঃস্বার্থ সমর্থন কাউকে করব না, আমরা সমর্থন করব আমরা স্পেসিফিক ইস্যুতে আমরা দেখব। এবং অবশ্যই আমি এটাও বলছি যে ডক্টর ইউনূসকে তাদের সমর্থন করতে হবে, কারণ আমাদের এখন তো আর কোনো উপায় নাই, আমাদের একটা নির্দিষ্ট ইলেকশন আমাদের করতে হবে। তাই বলে আপনি কালকে ডক্টর ইউনূসকে হটাও, সেই আন্দোলনে যান, আমি সেটা বলছি না। আমি বলছি যে একটা নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি, নির্দিষ্ট একটা রাজনৈতিক ইয়ে ইলেকশন ম্যাপ আমার দরকার। সেই ম্যাপের ক্ষেত্রে ডক্টর ইউনূসকে ওনারা সহযোগিতা করতে হবে, এবং তার কাছ থেকে এটা আদায় করতে হবে যে আসলে কখন যাবে। আজকে আমি আরেকটা কথা আপনাকে বলি, ডক্টর ইউনূস যে ইলেকশন নিয়ে যে একদিন এক কথা বলতেছে,
একদিন ডিসেম্বর বলে, একদিন জুনের মধ্যে শেষ করব বলে, আবার ছোট প্যাকেজ হলে ডিসেম্বর বলে, আবার বড় প্যাকেজ। তো ওনার প্যাকেজ শেষ হবে কবে, ওনার প্যাকেজ কি, সেটাও তো উনি বলছেন না। তাহলে এখানে আরেকটা জিনিস, যখন আরাকান ইস্যুটা আসছে, আপনি খেয়াল করে দেখেন আরাকান ইস্যু যদি কোনোভাবে, যদি আজকে আরাকান, আমি জানি আপনি আরাকান নিয়ে আমাকে কোশ্চেন করবেন, আমি কোশ্চেন করার আগে বলছি জি যে জি জি, বলেন। যে আরাকান ইস্যুতে আমরা মানবিক করিডোর আমরা কেন দেব তাদেরকে? মানবিক করিডোর আমরা শুধুমাত্র দেব আমাদের স্বার্থে। আমাদের স্বার্থটা কি? আমাদের ঘাড়ের উপর 12-13 লাখ রোহিঙ্গা পড়ে আছে, এবং আরো কিছু রোহিঙ্গা আসার পথে আছে। তো এই রোহিঙ্গা গুলোকে তারা যে নেবে, আরাকান আর্মি যে নেবে, সেই সেই নিশ্চয়তা আমার কোথায়? তাদের সাথে আমাদের বৈঠকে কি এটা কোনো শর্ত পূরণ হয়েছে যে আমরা তাদেরকে কেন মানবিক সহায়তা দিতে যাব, করিডোর দিতে যাব? এই করিডোরটা কি, আসলে করিডোর কি সেটাও আমাদের কাছে ক্লিয়ার না। এবং করিডোর কি দ্বিপাক্ষিক না একপাক্ষিক? করিডোর দিয়ে কি যাবে, এবং এটা কতদিন হবে? এবং এখানে যে ইন্টারেস্টেড পার্টি আছে, জাপান, সরি, চীনা আছে, ভারত আছে, তাদের বড় ইনভেস্টমেন্ট আছে সেখানে। তো তারা মানবিক সাহায্যের জন্য যদি দরকার হয়, জাতিসংঘ আমাদেরকে খুঁজতেছে কেন? তাদেরকে দিয়েও তো বলতে পারে। আমরা কেন এত মানবিক হয়ে গেলাম যে আমাদের কি দরকার হবে? তাহলে এখানে রাশিয়া আছে, এবং অবশ্যই অবশ্যই আমেরিকান তো আছেই, এই যে আরাকান আর্মির পেছনে। তো এখানে যদি তারা একটা নতুন একটা রাষ্ট্র করতে চায়, সেটাও যদি আমাদের সমর্থন থাকে, তাহলে আমরা কোন শর্তে সেই সমর্থন দেব, সেগুলো কিন্তু ক্লিয়ার হওয়া উচিত। এবং আমাদের উপদেষ্টা, যিনি হঠাৎ উদিত হয়েছেন, রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, উনি বলছেন যে এখানে কারিগরি সহায়তা দেব। কি কারিগরি সহায়তা আমি জানি না। তারপর এই উপদেষ্টা বললেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের প্রেস সেক্রেটারি বললেন যে আমাদের কোনো আলোচনাই হয় নাই। আলোচনা এদিকে হয়নি, রাইট। এদিকে জাতিসংঘ বলছে, প্রতিনিধি বলছেন যে যদি এই ধরনের মানবিক সহায়তার দরকার হয়, তাহলে অবশ্যই দ্বিপাক্ষিক হতে, দুই দেশের মধ্যে হতে হবে, দুই দেশের মধ্যে সম্মতিতে হতে হবে, এক পক্ষে সম্মতিতে হবে না। রাইট? যেমন মনে করেন আমরা সম্মতি দিলাম, আমরা দিয়ে দিলাম, ইয়ে মায়ানমার এখানে আপত্তি মিয়ানমার করতে পারে। করতে পারে, হ্যাঁ, রাইট। অলরেডি মায়ানমার আপত্তি করেছে। কয়দিন আগে তারা একটা প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশকে। তোমরা এই নন স্টেট অ্যাক্টর যারা আছে ওইখানে, বিশেষ করে আরাকান আর্মি, তাদের সাথে তোমরা যোগাযোগ করছো, এটা আমরা ভালো চোখে দেখছি না। অলরেডি প্রতিবাদ করেছে তারা। তো তাহলে আমরা যা কিছু করি, ভারত, চায়না এবং আহ রাশিয়া, আমাদের যে সুপার পাওয়ার যে এখানে এটা মাথা গালাচ্ছে, আমেরিকা, সবার সম্মতিতে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। আমরা নিজে এমন কিছু করা উচিত না যেটাতে আমাদের সার্বভৌমত্ব হুমকি হয়ে দাঁড়ায়, আমাদের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়ায়। আমরা স্টারলিংকে বাংলাদেশে অপারেশনের অনুমতি দিয়েছি। আপনি খেয়াল করে দেখেন, তারা পার্বত্য চট্টগ্রাম দিয়ে তাদের কর্মসূচি শুরু করছে। এইটা কিন্তু স্যাটেলাইট ফোন, যেখানে 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 আপনি কোথা থেকে কার সঙ্গে করছেন আপনার অধিকারের মধ্যেই থাকে। এখানে রাষ্ট্র নিয়ন্ত্রণের খুব একটা প্রয়োজন থাকে না। তো সেই দুর্গম এলাকায় আপনি কমিউনিকেশন করছে, এই দুর্গম এলাকায় আমি সহযোগিতা যখন করতে যাচ্ছি, এই সহযোগিতা কে কে পায়? এই সহযোগিতা আরাকান আর্মি পাবে। এই সহযোগিতা বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ বিরোধী যে সমস্ত নন স্টেট অ্যাক্টর গুলো আছে, বিদ্রোহী গ্রুপ আছে, তারা পাবে। ভারতীয় অ্যাক্টররা পাবে। সো আমরা কিন্তু এখানে আরেক ধরনের হুমকি ডেকে আনছি। আহ, এই যে ডক্টর ইউনূস যে আমাদের নির্বাচনের যে এত তারিখ ঘোষণা করছে, আমার দৃঢ় বিশ্বাস, আমি আশঙ্কা করছি উনি জুনেও নির্বাচন দেবেন না। কারণ উনি জুনের মানে কথা বলছেন। 26-এ জুনেও দিবেন না? না, আমার মনে হচ্ছে উনি দেবেন না। কারণ হচ্ছে আরাকানের সাথে যদি আমাদের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে রাইট। কিন্তু এখানে দুর্যোগের একটা অ্যাক্টের উনি অংশ না, নিতে পারেন। তখন তো নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়বে। সংবিধানের 123 আহ 3-এর ধারা অনুযায়ী উনি অনির্দিষ্টকালের জন্য নির্বাচন বন্ধ করতে পারেন। সেই সেই সম্ভাবনা কিন্তু আমরা মানে মানে এইটা দুর্যোগকালীন যে সমস্ত আপদ আসে, যে আপনার ঘূর্ণিঝড় হেন তেন, এগুলাতে নির্বাচন বন্ধ করা যায় না। কিন্তু যুদ্ধ হলে আপনার নির্বাচন বন্ধ করা যায়। আমার মনে হচ্ছে উনি উনি ওই দিকেও চিন্তা করতে পারেন, যে ওরকম পরিস্থিতি। কারণ এখন কেন উনি যুদ্ধ যুদ্ধ করতেছেন, যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন, এই বার্তা ওগুলো কেন দিচ্ছেন উনি? মানে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে আমাদের কি? হুম। আমরা কেন যুদ্ধের বার্তা দেব আমাদের জনগণকে? জি আমাদের জি। জনগণ কেন প্রস্তুত থাকবে?
আমরা কেন প্রস্তুতি নিব? আমাদের এই এই এগুলো কি মেসেজ? ভারত পাকিস্তান যে যুদ্ধ করছে, আমাদের যেটুকু করণীয় সেটা আমি গত সপ্তাহ বলেছি হয়তো আপনাকে, যে আমরা চুপ থাকা, আমাদের নিরপেক্ষ থাকা দরকার। কারণ আমাদের নিরপেক্ষতার একটুখানি ক্ষুণ্ণ যদি হয়, আমাদের স্টেটমেন্ট যদি উল্টাপাল্টা হয়, তাহলে ভারত আমাদেরকে যে যে চোখে এখন দেখছে এই সরকার আমলে, আমাদেরকে বলবে যে আমরা পাকিস্তানের সাথে মিলে আমরা তাদের বিরুদ্ধে শত্রুতা করছি। সো এখানে তারা অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। আমাদের তো দরকার নাই এগুলো নিয়ে কথা বলা। আমাদের বারবার জি। বলছে যে আমাদের ল্যান্ড আমরা ইউজ করতে দেব না, এবং আমরা ভারতের বিরুদ্ধে, সেভেন সিস্টারের বিরুদ্ধে আমাদের এখানে কোনো কার্যক্রম হচ্ছে, হবে না, সেটাও আমরা ভারতকে নিশ্চয়তা দেব। আমরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান চাই, আমরা মায়ানমারের সাথে সহ অবস্থান চাই, ভারতের সাথে সহ অবস্থান চাই, এবং ভারত পাকিস্তান দুই দেশেরও সহ অবস্থান চাই। কারণ আমরা এই মনে করি যে এই অঞ্চলে কোনো একটা দেশের অশান্তি যদি সৃষ্টি হয়, সেটা আহ, যে আমাদের এখানেও লাগবে। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। আমি প্রত্যাশা করি যে আপনার এই শেষ আশঙ্কাটা হুম। বাস্তবায়িত না হোক। কারণ যদি এই শেষ আশঙ্কা বাস্তবায়িত হয়, কার লাভ হবে জানি না, কিন্তু জাতি হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হব। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীর কিন্তু অনেক বড় ধরনের একটা আশঙ্কার কথা বললেন, এবং এছাড়াও উনি অন্যান্য প্রসঙ্গে যে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা সবগুলো আপনার সঙ্গে হয়তো আপনাদের একমত হওয়ার দরকার নেই, কিন্তু আমি প্রত্যাশা করি ওনার বক্তব্যগুলো আপনাদের ভিন্ন একটা চিন্তার দরজা উন্মুক্ত করবে।